নমস্কার, আমি শুভাঙ্কি। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান সমস্যার সমাধান, এবং যার কাছে আমরা সকলে সমস্যা নিয়ে আসি। আমাদের সকলের প্রিয় শাস্ত্রীজি আমাদের সঙ্গে আছেন, জয়দেব শাস্ত্রী মহারাজ। অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকে আপনাকে অনুষ্ঠানে। নমস্কার। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর সমস্যার সমাধান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর বেশি কথা না বাড়িয়ে চলে যাই আমাদের কোয়েশ্চেন অ্যান্সার। এবং আমাদের প্রশ্ন উত্তর পর্ব, এবং অনেক দর্শকবৃন্দর অনেক প্রশ্ন থাকে, সেই সব নিয়ে আজকে আমাদের অনুষ্ঠান। এবং যারা এখনো অবধি প্রশ্ন করে উঠতে পারছেন না, তারা কিন্তু অবশ্যই আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে প্রশ্ন করতে পারেন। আমাদের ইউটিউব চ্যানেল আছে জয়দীপ শাস্ত্রী, সেখানেও কিন্তু আপনারা প্রশ্ন করতে পারেন। এবং আজকের প্রশ্নটা ভীষণ স্পেশাল আমার মনে হচ্ছে, কারণ এবং আমরা অনেকেই অনেক চেষ্টা করি এবং ভাগ্যের উপরে অনেক কিছু ছেড়ে দিই। তো এইটা নিয়ে একটা প্রশ্ন, ভাগ্য চেষ্টা একদম একে অপরে পরিপূরক কিনা সেটা নিয়ে একটা প্রশ্ন। বারবার চেষ্টা করেও ভাগ্য না ফেরা, এবং প্রত্যেকটা মধ্যবিত্ত এই ভাবনা চিন্তায় এগোয়, এবং সেটা নিয়ে আজকে প্রশ্ন। আমাদের দ্বিতীয় প্রশ্নটি পাঠিয়েছেন নদিয়ার শান্তিপুর থেকে, এবং জানিয়েছেন তার বয়স মাত্র 28 বছর, এবং তার নাম তিনি জানিয়েছেন যে তার নাম শুভঙ্কর, এবং রীতিমতো আপনার শোয়ের ফ্যান সেটাও জানিয়েছে। তিনি একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট, এবং তিনি পাশ করেছেন, খুব ভালো একটা ফিল্ড থেকে পড়াশোনা করেছেন জানিয়েছেন। বলছে এখন পাশ করে ফুড ডেলিভারির কাজ করছি। শুভঙ্কর লিখেছে, অনেক আক্ষেপ থেকে লিখিয়েছে। আপনাকে প্রশ্ন করেছে, শাস্ত্রী মশাই আমার মা অসুস্থ, বাবা নেই, 3 বছর ধরে সরকারি চাকরির পরীক্ষা দিচ্ছি, কিন্তু হচ্ছে না, বারবার পরীক্ষা দিয়েও ফল পাচ্ছি না। লোকে বলে চেষ্টা করলে নাকি সব হয়, আমি তো করছি, হচ্ছে না কেন? ভাগ্যকে দোষ দিচ্ছে এবং বলছে ভাগ্য কি শুধু বড়লোকদের জন্য? অনেক আক্ষেপ থেকে এই প্রশ্ন আপনার কাছে করেছে। শোনো ভাই, জীবনটা হলো ঠিক একটা বিশাল সমুদ্রের মতো। আমরা যারা মধ্যবিত্ত ঘর থেকে আসি, ভালো করে শুনবে, তোমার জন্য কিন্তু কথা বলি, এবং তোমার মতো যারা এই কষ্টে ভুগছে তাদের সবার জন্য। আমাদের লড়াইটা শুরু হয় সমুদ্রের মাঝখান থেকে, যেখানে কোনো লাইফ জ্যাকেট নেই। আমাদের সাঁতারে হয় শুধু টিকে থাকার জন্য। তুমি বলছো ভাগ্য কি শুধু বড় লোকদের? না শুভঙ্কর, না। মনে রাখবে, কয়লা যখন মাটির নিচে থাকে তখন তাকে প্রবল চাপ সহ্য করতে হয়। সেই চাপ সহ্য করতে করতে একদিন সে হিরে রূপান্তরিত হয়। ভাগ্য হলো একটা বীজের মতো। ভাগ্য একটা বীজের মতো। একটা বড়লোক ঘরের বীজ হয়তো এসি ঘরের টবে তাড়াতাড়ি অঙ্কুরিত হয়, কিন্তু তোমার মতো মধ্যবিত্ত ঘরের বীজকে ফুটতে হয় রাস্তার শক্ত পিচ চিরে। পিচ চিরে যে চারা গাছটা বেরোয় তার শেকড় কিন্তু অনেক বেশি শক্তিশালী হয় শুভঙ্কর, এটা মাথায় রাখবে। তুমি বলছো 3 বছর ধরে হচ্ছে না। শুভঙ্কর, অনেক সময় ঈশ্বর আমাদের যেটা দিতে চান তার জন্য আমাদের আগে যোগ্য করে তোলেন, বুঝলে? হয়তো, ভালো করে বুঝবে, হয়তো তোমার জন্য আরো বড় কোনো দরজা অপেক্ষা করছে। এই সেই এই যে তুমি আজ ফুড ডেলিভারি করছো, এটাকে ছোট মনে করো না। ওটা তোমার লড়াইয়ের মেডেল। মনে রাখবে, তাসের খেলায় খারাপ কার্ড পেলে যারা খেলা ছেড়ে দেয় না তারাই আসল খেলোয়াড়। তুমি এখন খেলছো, তুমি হারোনি। খেলাটা শেষ না হওয়া পর্যন্ত কাউকে পরাজিত বলা যায় না। ভাগ্য আজ সহায় নেই বলে কাল হবে না এমন কোনো কথা নেই। শুধু মনে রেখো, ভালো করে বুঝবে কথাগুলি, শুধু মনে রেখো, অন্ধকার যখন সবচেয়ে ঘন হয় তখনই বুঝতে হবে সূর্য ওঠার সময় হয়ে এসেছে। তোমার এই পরিশ্রম বৃথা যাবে না। যেদিন তুমি সফল হবে সেদিন এই স্ট্রাগলটাই তোমার গল্পের সবচেয়ে সবচেয়ে
ভাইটাল পার্ট হবে। লড়াই ছেড়ো না ভাই। সমুদ্রের ঢেউ যেমন বারবার তীরে ধাক্কা দেয়, তুমিও তেমনি ভাগ্যের দরজা ধাক্কা দিয়ে যাও। একদিন দরজাটা খুলতে বাধ্য, খুলবেই। আর চিন্তা করো না, শুধু দোষ দিও না, নিজেকে তৈরি করো, নিজেকে তৈরি করো, দেখবে সফল তুমি হবেই। তাই তো? একদমই তাই। এবং বলে না লোকে যে জিরো থেকে হিরো হওয়ার যে জার্নিটা খুব একটা সহজ ছিল না, কারোরই সহজ হয় না। তো এই হিরোইজমটাকে প্রুভ করতে হলে আপনাকে অনেক ক্ষতর মধ্যে দিয়ে যেতে হবে। প্রত্যেকটা ক্ষত একটা করে আপনাকে শিক্ষা দেবে, এটাই কিন্তু বলার আছে। এবং চেষ্টার কোনো মানে মানে বিফল যায় না কোনো চেষ্টার, এবং চেষ্টার কোনো বিকল্প হয় না। এবং প্রত্যেকটা ধ্বংসের পরে কিন্তু নবজাগরণ আসে। এইভাবেই কিন্তু আপনাকে এগিয়ে যেতে হবে ভেবে। তো আরেকটা প্রশ্ন আমাদের কাছে আছে, এবং শেষ বয়সের একাকিত্ব ও ব্যর্থ হওয়ারই একটা খুব ভালো প্রশ্ন আছে। আমাদের যারা সিনিয়র সিটিজেন তারা কিন্তু প্রশ্ন করেছে, এবং তিনি জানিয়েছেন তিনি চুঁচুড়াতে থাকে এবং তার বয়স 65 ইয়ার্স, এবং একজন অবসরপ্রাপ্ত ব্যাংক ম্যানেজার জানিয়েছেন, এবং তার নাম বিনয় বাবু, এবং লিখেছেন যে ওনার একটা চিঠি লিখেছেন এবং জানিয়েছেন যে আপনাকে যে প্রবলেমের কথা বলেছেন, এবং অনেক সিনিয়র সিটিজেনও আমাদের অনুষ্ঠানটা দেখেন সেটা বোঝাই যাচ্ছে। সারা জীবন হাড় ভাঙা খাটুনি করে 2 ছেলেকে মানুষ করেছি এবং তাদের বড় করে তুলেছি। আজ তাদের বড় চাকরি, নিজের আলাদা ফ্ল্যাট। আমি আর আমার স্ত্রী এই পুরনো বাড়িতে ব্রাত্য। ছেলেরা এখন আমাদের মতামতকে একদম ব্যাকডেটেড বলে। আমরা যাই বলি আমাদের কথা শুনতে চায় না, এড়িয়ে চলে যায়। মনে হয় আমি কি তবে শুধুই একটা সিঁড়ি ছিলাম? এবং আরও লিখেছে, কাজ ফুরালে কি সিঁড়িটা সরিয়ে ফেলাই নিয়ম? এবং একটা নচিদার একটা খুব ভালো গান আছে, আমার ঠিকানাটাই বৃদ্ধাশ্রম। তো এইটাকে নিয়ে একটা দারুণ প্রশ্ন উনি করেছেন, অনেক আক্ষেপ, অনেক দুর্বলতা দিয়ে একটা প্রশ্ন করেছে, উত্তর চেয়েছি আপনার থেকে। একদম একদম। বিনয়বাবু, বিনয়বাবু, আপনার এই ব্যথাটা আজ বাংলার লক্ষ লক্ষ বাবা মায়ের অন্তরের ক্ষত। দেখুন বিনয়বাবু, আপনি নিজেকে সিঁড়ি ভাবছেন কেন? আপনি তো হলেন সেই বিশাল বটগাছ, যে নিজের ছাল বাকল সব খুইয়ে নিজের সন্তানদের জন্য ছায়া তৈরি করেছে। মনে রাখবেন বিনয়বাবু, একটা চারা গাছ যখন বড় হয়, সে তার চারপাশের ডালপালা ছড়িয়ে দেয়, সে আকাশের দিকে তাকায়, সেটাই তার ধর্ম। কিন্তু সে ভুলে যায় যে মাটির নিচে তার যে শেকড় আছে, সেই শেকড় তাকে রসদ জুগিয়েছে। আজ আপনার ছেলেরা যখন আপনাকে ব্যাকডেটেড বলে, তখন আসলে তারা তাদের নিজেদের অস্তিত্বের শিকড়টাকেই অস্বীকার করে। বুঝতে পারলেন? আপনার কষ্টটা আমি বুঝি, আপনার কষ্টটা আমি বুঝি, কিন্তু মনে রাখবেন, সমুদ্র যখন জোয়ারের পর ভাটায় জল ফিরিয়ে নেয়, সমুদ্র কি তাতে ছোট হয়ে যায়? না, সমুদ্র তখন নিজের গভীরে নিজের রত্নগুলোকে খুঁজে পায়। আপনি আপনার কর্তব্য করছেন, ওটাই আপনার মহানতা। এখন সময় নিজের জন্য বাঁচা। ছেলেরা মনে রাখলো কিনা তার চেয়ে বড় কথা, আপনি আপনার আত্মার কাছে পরিষ্কার। আপনি কোনো বর্জ্য নন। আপনি হলেন সেই তাসের খেলার সেই জাদুকরী টেক্কা, যে পুরো খেলাটা সাজিয়ে এখন শান্তিতে বিশ্রামে আছে। সন্তানদের উপর অভিমান করে নিজের বাকি জীবনটা তিতো করবেন না, এটা আমি আপনাকে বলছি। মাথায় রাখবেন এই কথাটা। সমুদ্রের গভীরতা যেমন বাইরের ঝড় কমে না, সমুদ্রের গভীরতা যেমন বাইরের ঝড়ে
কমে না, আপনার আত্মসম্মানও যেন ওদের অবহেলায় না কমে। আপনি আপনার স্ত্রীর হাত ধরুন, আপনার ওয়াইফের হাত ধরুন, বাকি জীবনটা নিজেদের মতো করে বাঁচুন। আপনি সিঁড়ি নন বিনয়বাবু, আপনি সিঁড়ি নন, আপনি হলেন সেই আকাশ যার নিচে তারা আজ উঠতে শিখেছে, তাই তো নাকি? একদমই তাই। এবং যেই শিকড় ধরে ওরা এত বড় হয়েছে সেটাকে অস্বীকার করা মানে একদম বলবো বেইমানি করা। বেইমানি এটা করা। কখনোই উচিত নয়। আজকে আপনার মা-বাবাকে যদি আপনি অস্বীকার করে দেন, তার থেকে বাজে জিনিস আর কিছু হতে পারে না। আপনি নিজেকেই অস্বীকার করছেন। দেখবেন পরবর্তীকালে আপনার ছেলেমেয়েরা যখন আপনার সাথে এই ব্যবহারটা করবে, তখন আপনি বুঝতে পারবেন, আপনার ভুলটা রিয়ালাইজ করবেন, তাই না? এবং পরের প্রশ্নটা আমাদের আজকের যুগের সততা কি শুধুই বোকামো? এটা নিয়ে কিন্তু প্রশ্ন করেছে এবং আমাদের বহরমপুরের দর্শক অনেক বছর ধরে আপনার অনুষ্ঠান দেখে এবং ২১ বছরের তরুণী একদম বাচ্চা বয়স থেকে আপনার অনুষ্ঠান দেখছে এবং লিখেছেন, খুব ভালো একটা কথা লিখেছেন যে এখন WBCS এর যে এক্সামিনেশন সেটা দিচ্ছে এবং এর জন্য WBCS এর জন্য রেডি হচ্ছে আরকি। তার প্রশ্ন, যে চারপাশে দেখি যারা অসৎ উপায়ে টাকা কামাচ্ছে তারা অনেক সুখে আছে, তার দাবি। আর যারা সৎ তারা পদে পদে লাঞ্ছিত হচ্ছে। এই যুগে কি তবে সৎ থাকা মানেই বোকামি? তার প্রশ্ন। সততা দিয়ে কি পেট ভরা যায় না? এটা প্রশ্ন করেছে, আপনাকে জানতে চেয়েছে যে এর উত্তরটা কি? দেবস্মিতা, তোমার প্রশ্নটা আজকের সময় এক চরম নিষ্ঠুর সত্য, তবে এর উত্তরটা একটু গভীরভাবে বুঝতে হবে। দেখো, যারা অসৎ পথে উন্নতি করছে তাদের জীবনটা হলো ঠিক একটা তাসের ঘরের মতো। বাইরে থেকে দেখতে খুব সুন্দর, খুব উঁচু, কিন্তু একটা সামান্য দমকা হাওয়া বা সামান্য একটা ভুল চাল সেই পুরো ঘরটাকে ধূলিসাৎ করে দিতে পারে। তাদের মনে সারাক্ষণ এক অদ্ভুত ভয় কাজ করে। ভালো করে বুঝবে আমার এই কথাগুলি, তুমি তো ছোট, ভালো করে বোঝো। তাদের মনে সারাক্ষণ এক অদ্ভুত ভয় কাজ করে, ধরা পড়ে যাওয়ার ভয়, সম্মান হারানোর ভয়। সততা হলো সেই বিশাল সমুদ্রের গভীরতার মতো। সমুদ্রের উপরের ঢেউ দেখে মনে হতে পারে সে খুব অশান্ত, কিন্তু গভীরে সে কিন্তু একদম অটল, একদম অটল। যারা সৎ তাদের হয়তো চলার পথটা খুব কঠিন, খুব কঠিন, আমি জানি খুব কঠিন, চড়াই উতরাই অনেক থাকে, কিন্তু দিন শেষে যখন তারা বালিশে মাথা দেয় তখন তাদের ঘুমটা হয় একদম নিশ্চিত বা নিশ্চিন্ত। দেবস্মিতা, টাকা দিয়ে তুমি দামি বিছানা কিনতে পারো, টাকা দিয়ে তুমি দামি বিছানা কিনতে পারো, কিন্তু ঘুম কিনতে পারো না। মনে রাখবে, একটা চারা গাছ যখন পাথরের উপর জন্মায় তার বাড়তে সময় লাগে, তাকে অনেক রোদ সইতে হয়, কিন্তু যখন সে বড় হয় তাকে উপড়ে ফেলা কোনো ঝড়ের পক্ষে সম্ভব নয়। আর যারা অসৎ পথে হঠাৎ ফুলে ফেপে ওঠে তারা হলো সেই আগাছার মতো, একটু বৃষ্টিতেই বড় হয়, আবার এক দুপুরের রোদে শুকিয়ে একদম তছনছ হয়ে যায়। সততা কোনো বোকামি নয়, সততা হলো একটা লং টার্ম ইনভেস্টমেন্ট। কি বললাম? লং টার্ম ইনভেস্টমেন্ট। লং টার্ম ইনভেস্টমেন্ট। তোমার কেরিয়ারের শুরুতে হয়তো দেখবে তোমার বন্ধুরা এগিয়ে যাচ্ছে, কিন্তু বিশ্বাস করো, চরিত্রের মেরুদণ্ড যদি শক্ত থাকে তবে জীবনের শেষ রেখায় তুমি বিজয়ী হবে, বুঝলে? কারণ ভাগ্য তোমাকে ঠকাতে পারে, কি বললাম, ভাগ্য তোমাকে ঠকাতে পারে, কিন্তু ঈশ্বর তোমার সৎ কর্মের হিসাব কখনো ভুল করবে না। সৎ থাকো, কারণ ওটাই তোমাকে আয়নার সামনে মাথা উঁচু করে দাঁড়াতে সাহায্য করবে, বুঝলে? আমার কথা যদি তুমি বুঝে থাকো তাহলে ভাববে তুমি অনেক দূর এগিয়ে গেছো, আর যদি বুঝতে না পারো তাহলে
বলার কিছু নেই। আশা করি তুমি বুদ্ধিমতী, নিশ্চয়ই বুঝবে তো নাকি? একদমই তাই। আপনি প্রত্যেকটা জিনিস যেভাবে পুঙ্খানুপুঙ্খভাবে বুঝিয়ে দেন, না বোঝার কিন্তু কিছুই নেই। এবং পরের বিষয়টা আমাদের কাছে মধ্যবিত্ত, না বলা কষ্ট এবং আত্মত্যাগ। আমরা মধ্যবিত্তরা অনেক কিছুর মধ্যে দিয়ে যাই, সেটাই একটা মানে ফ্রাস্ট্রেটেড হয়ে যাই অনেকে। তো সেক্ষেত্রে একটা প্রশ্ন বোলপুর থেকে আমাদের সঙ্গে দর্শক বন্ধু করেছেন এবং তার বয়স 55 ইয়ার্স এবং জানিয়েছেন তার নাম দীপক বাবু এবং আমাদেরকে লিখেছেন তিনি একটি ছোট কারখানায় কাজ করেন, যেটা আমরা জানতে পেরেছি এবং তিনি লিখেছেন যে আপনাকে প্রশ্ন করেছেন এবং সত্যি কথা বলতে এরকম সাধারণ মানুষও আপনার অনুষ্ঠান দেখেন এবং দেখে রিলেট করতে পারছে, এটাই কিন্তু খুব ভালো লাগার জায়গা। শাস্ত্রীমশাই আপনাকে প্রশ্ন করেছে, সারা জীবন শুধু ক্যালকুলেটরের হাতে হিসেব করে গেলাম, পকেটে 100 টাকা থাকলেও বাড়িতে বলেছি 500 টাকা আছে, যাতে স্ত্রী সন্তানরা ভয় না পায়। আজ শরীরটা আর চলে না, কিন্তু থামার উপায় যে নেই। মাঝে মাঝে একা লাগে, মনে হয় আমাদের কষ্টটা কি কেউ কোনোদিন বুঝবে না। অনেক আক্ষেপ থেকে জানিয়েছে এবং বলেছে আমার কি কোনো দাম নেই, প্রশ্ন করেছে অনেক আক্ষেপ থেকে আপনার কাছে। দীপকবাবু, আপনার এই না বলা কথাগুলি এই বাংলার কোটি কোটি মধ্যবিত্ত বাবার মনের দীর্ঘশ্বাস। আপনি নিজেকে একা ভাবছেন কেন? কেন একা ভাবছেন নিজেকে? আপনি তো হলেন সেই বিশাল সমুদ্রের মতো, যার উপরিভাগে দাউ দাউ করে রোদ চলে, কিন্তু নিজের বুকের গভীরে আপনি শীতলতা লুকিয়ে রাখেন। বুঝলেন? আপনি যে বললেন আপনি যে বললেন পকেটে 100 টাকা থাকলেও 500 টাকার অভিনয় করছেন, কথাটা কোনো খারাপ বলেননি আপনি। এটা তো অভিনয় নয় দীপক বাবু, এটা হলো পৃথিবীর সবচেয়ে মহান ভালোবাসার তাসের খেলা। বুঝলেন? আপনি জীবনের সব খারাপ কার্ডগুলো নিজের হাতে চেপে রেখেছেন। বুঝলেন দীপক বাবু? আপনি জীবনের সব খারাপ কার্ডগুলো নিজের হাতে চেপে রেখেছেন আর ভালো কার্ডগুলো বিলিয়ে দিয়েছেন আপনার সন্তানদের, যাতে তারা বুক ফুলিয়ে সমাজে চলতে পারে। আপনি নিজেকে সিঁড়ি ভাবছেন, না দীপক বাবু, আপনি হলেন সেই বটগাছের শেকড়, যা মাটির গভীরের অন্ধকারে থাকে বলে ওপরের ডালপালাগুলো আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখে। লোকে হয়তো বড় বড় ডাল আর সবুজ পাতা দেখে বাহবা দেয়, লোকে চাকচিক্য দেখে বাহবা দেয়, কিন্তু যে শেকড়টা নিজের রক্ত জল করে গাছটাকে দাঁড় করিয়ে রেখেছে, তার খবর কেউ রাখে না। কিন্তু জানবেন, ঈশ্বর বা মহাজাগতিক শক্তি ওই শেকড়টার খবর ঠিক রাখে। আপনার দাম কোনো টাকা দিয়ে মাপা যাবে না, আপনার দাম কোনো টাকা দিয়ে মাপা যাবে না। আপনি আপনার পরিবারের কাছে কোনো সাধারণ মানুষ নন, আপনি তাদের কাছে এক জীবন্ত ঈশ্বর, দেবতা, গড। যেদিন আপনার সন্তান মাথা উঁচু করে দাঁড়াবে, জানবেন ওই সাফল্যের অর্ধেকটা আপনার ওই পুরনো ছেঁড়া গেঞ্জি আর ঘামে ভেজা শার্টের পাওনা। বুঝলেন? আপনি একাকী নন দীপক বাবু, আপনার এই আত্মত্যাগী আপনাকে অমর করে রাখবে। আত্মত্যাগী কিন্তু অমর করে রাখে অ্যাকচুয়ালি মানুষকে। এবং পরের খুব ভালো একটা প্রশ্নের বিষয়, আজকের যুগে সন্তানকে মানুষ করার চেষ্টা ও ভয়, প্রত্যেকটা মা বাবার কিন্তু এই একই প্রশ্ন থাকে যে সন্তানকে মানুষ করব কি করে। আমাদের শেষ প্রশ্নটি পাঠিয়েছেন বারাসাত থেকে এবং জানিয়েছেন যে তার বয়স 42 বছর এবং তিনি একজন গৃহবধূ এবং তার নাম জানিয়েছেন তিনি রত্না দেবী এবং আপনাকে প্রশ্ন করেছে এবং সেও কিন্তু আমাদের অনেক দিনের দর্শক এবং বলেছে আমার একমাত্র ছেলেকে নিয়ে খুব খুব দুশ্চিন্তায় থাকি।
চারপাশের পরিবেশ এত খারাপ, এত হাতছানি, আমি সারাক্ষণ ওকে শাসন করি এবং প্রত্যেকটা মারই কিন্তু তাই কর্ম যে ছেলে মেয়েকে বাঁধনে রাখা, শাসনে রাখা। এবং তিনি জানিয়েছেন তিনি সবসময় তার ছেলেকে আগলে রাখেন, কিন্তু তাও ভয় হয়, ও কি ঠিকঠাক মানুষ হবে, আমি কি ঠিক করছি, জানতে চেয়েছে আপনার কাছে। রত্না দিদি, আপনার এই ভয়টা আসলে আপনার অপরিসীম ভালোবাসার অন্য নাম। কিন্তু একটা কথা মনে রাখবেন, সন্তান হলো ঠিক একটি চারা গাছের মতো। তাকে জল দিতে হয়, সার দিতে হয়, আর গরু ছাগলের হাত থেকে বাঁচানোর জন্য চারপাশ থেকে বেড়া দিতে হয়। আপনি যে শাসন করছেন, ওই বেড়াটা দেওয়ার কাজ করছেন। কিন্তু রত্না দিদি, গাছটা যদি একটু বড় হয়ে যায়, তখন সেই বেড়াটা খুলে দিতে হয়। কারণ আকাশটা তার নিজের শক্তিতেই তাকে জয় করতে হবে। আপনি যদি গাছটাকে সারাক্ষণ প্লাস্টিকে মুড়ে রাখেন যাতে রোদ না লাগে বা হাওয়া না লাগে, তবে গাছটা কোনো দিন শক্ত হতে পারবে না। তাকে ঝড় সইতে দিন, তাকে বৃষ্টিতে ভিজতে দিন। মনে রাখবেন, সমুদ্রের শান্ত জলে কোনো দিনও দক্ষ নাবিক তৈরি হয় না। উত্তাল সমুদ্রের ঢেউয়ের সাথে লড়াই করেই একটা সাধারণ মানুষ ক্যাপ্টেন হয়ে ওঠে। আপনার কাজ হলো তাকে কেবল সঠিক সংস্কারের বীজ দেওয়া। সে যখন বড় হবে, তাকে নিজের মতো করে জীবনের তাসের খেলাটা খেলতে দিন। আপনি শুধু আড়াল থেকে লক্ষ্য রাখুন। আপনি শুধু আড়াল থেকে লক্ষ্য রাখুন যাতে সে ভুল চাল না দেয়। শাসন আর ভালোবাসার মধ্যে একটা সূক্ষ্ম ব্যালেন্স রাখুন। অতিরিক্ত শাসন করলে সন্তান দূরে সরে যায়, আবার অতিরিক্ত আশকারা দিলে সে নষ্ট হয়ে যায়। আপনি তাকে মানুষ নয়, তাকে আগে ভালো মানুষ হওয়ার শিক্ষা দিন। মনে রাখবেন, শিকড় যদি মাটির সাথে শক্তভাবে যুক্ত থাকে, তবে কোনো ঝড় তাকে উপড়ে ফেলতে পারবে না। মা হিসেবে আপনার দায়িত্ব হলো তার মাটিকে শক্ত করা, বাকিটা তার ভাগ্য আর কর্ম। বুঝলেন? একটা কথা মাথায় রাখবেন, জীবন কোনো অঙ্ক নয় যে মিলে যাবে। জীবন কোনো অঙ্ক নয় যে মিলে যাবে। জীবন হলো এক অভিজ্ঞতা। একে দুশ্চিন্তা দিয়ে নয়, ধৈর্য দিয়ে জয় করুন। আর এই কথাটা যদি মেনে চলতে পারেন, জীবনে আপনার থেকে সুখী আর কেউ হবে না, আর কেউ হবে না। একদমই তাই, এবং বুঝতেই পারছেন প্রত্যেকটা সমস্যা যেভাবে সমাধান আপনি দিলেন এবং প্রত্যেকটা ব্যাখ্যা সত্যিই অতুলনীয় আমি বলতে চাই, এবং এই বাগ্মিতাই কিন্তু আমাদের সকলকে মুগ্ধ করে। বুঝতেই পারছেন যার এত জ্ঞানের ভান্ডার, তার কাছে যদি আপনারা অনলাইন কনসালটেন্সি করান বা আপনারা যদি এসে চেম্বারে ভিজিট করেন, তাহলে কিন্তু সব বাধা বিপত্তি কেটে যাবে। আমি ছোট্ট করে যেটা আমার মনে করিয়ে দেওয়ার দায়িত্ব সেটা আমি একটু মনে করিয়ে দিই। সেটা হলো, অনেকেই যারা যোগাযোগ করতে চাইছেন এবং আসতে পারছেন না, এখন কিন্তু আমাদের বিস্তারিত একদম মানে বিষয়টা বদলে গেছে। আপনারা কিন্তু অনলাইনেও এসে কনসাল্ট করতে পারেন, এবং আমাদের অনলাইনে নতুন লঞ্চ হয়েছে, সেটা হলো আমাদের মেম্বারশিপ। সারা জীবনের জন্য আপনারা এটা নিতে পারেন। লাইফ টাইম মেম্বারশিপ আমাদের অ্যাভেলেবেল আছে, এবং আমাদের মান্থলিও একটা সিস্টেম আছে, উইকলিও একটা সিস্টেম আছে। এবং মনে হয় যে আপনারা যদি মেম্বারশিপটা লাইফ টাইম নেন, আমার মনে হয় সেটা বেটার। কেন অনেকেই আছে না যে দেখবেন অনেক বাধা বিপত্তি ডেইলি ফেস করছেন, ডেইলি হয়তো আসতে পারছেন না, কিন্তু আপনি যদি হোয়াটসঅ্যাপ করেন ডেইলি সেই সমস্যার কি সমাধান হবে সেটা কিন্তু পেয়ে যাবে, এবং কোন দিন কোন কালারে যাওয়া
জামা কাপড় পরবেন সেটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। ধরো একটা ইম্পর্টেন্ট অডিশনে যাচ্ছেন, যেটা অভিনয় করতে চাইছেন, একটা অডিশনে যাবেন, কি জামার রং হবে সেটা কিন্তু উনি গাইড করে দেবেন। কোনো একটা বড় মিটিং ক্র্যাক করতে যাচ্ছে, কি পরে গেলে সেই মিটিংটা ক্র্যাক হবে, বড় ডিল সাইন করতে যাচ্ছেন, বিভিন্ন রকম কিন্তু গাইডেন্স আপনারা পেয়ে যাবেন। আরেকটা বিষয় যেটা হলো, আমাদের অনেকেই আছেন অ্যাস্ট্রোলজিটাকে নিয়ে আমাদের মেসেজ করেন যে শিখতে চাই, এইটা নিয়েও কিন্তু বিস্তারিত বলতে চাই। সেটা হলো যে আমাদের জেডি অ্যাস্ট্রো একাডেমি আমাদের আছে, সেখানে কিন্তু আপনারা এখানে এসে শিখতে পারেন এবং একই ছাদের নিচে অনেক কিছু, যেমন গ্রাফোলজি, নিউমারোলজি, সমস্ত কিছু, পামিস্ট্রি নিয়ে আমরা পড়াশোনা করি এবং লাইফস্টাইল চেঞ্জেস নিয়ে পড়াশোনা করি। বিভিন্নকে একটা জায়গায় কিন্তু আমরা অর্গানাইজ করেছি। অনেকে আছেন যারা এখানে থেকেও হয়তো শিখতে চান, তারও ব্যবস্থা আছে। এবং বিস্তারিত আরও জানতে গেলে অবশ্যই আমাদের জয়দেব শাস্ত্রীজি আরও বলবেন। যে কথাটা বলবো, যে আমরা প্রত্যেকটা দিন প্রত্যেকটা সময় আমরা কিছু না কিছু মেনে চলি। দেখো, আমাদের জীবনে না আমরা যদি কোনো নিয়মে চলি, দারুণ। আজকে আমরা সকালে ঘুম থেকে উঠব, কোন টাইমটা আমাদের জন্য শুভ, এবং আমরা ঘর থেকে বের হব কোন টাইমটা আমাদের জন্য শুভ, আমরা জানি না। সেই জানাটা, আজকে কি বার, আজকে রবিবার না সোমবার না মঙ্গলবার, এবং সেই দিনে কি পরব। আজকে আমি চাকরির একটা ইন্টারভিউ দিতে যাচ্ছি এবং সেখানে কি পোশাক পরে যাব, কোন রংটা আমার জন্য শুভ, এবং কি পেনটা ব্যবহার করব, এবং কি খেয়ে যাব, আমিষ, নিরামিষ, মাছ, ভাত, ডাল না সুজি, না তরকারি, না কি কি খেয়ে যাবো, কিভাবে যাব, সমস্ত কিছু কিন্তু আমি গাইড করে দিই। কিভাবে? একটা মেম্বারশিপের মাধ্যমে, হোয়াটসঅ্যাপ মেম্বারশিপ। 6 মাসের হতে পারে, 3 মাসের হতে পারে, 2 মাসের হতে পারে, 1 মাসের হতে পারে, 1 বছরের হতে পারে, যেটা খুশি আপনি নিয়ে দেখতে পারেন 1 মাসের জন্য। যদি মনে হয় যে না আপনার জন্য দুর্দান্ত, ম্যাক্সিমাম এখন ফ্যামিলি মেম্বারশিপ নিয়েছে, ম্যাক্সিমাম পার্সন। আমরা দিয়ে পারছি না। কেন জানাচ্ছি? যাতে আপনারা মিস করে না যান। আপনার আগে আপনার পাড়ায় আপনার পাশের বাড়ির লোকটি হয়তো এই মেম্বারশিপটা নিয়েছে, আপনাকে জানায়নি। হয়তো আপনি ভাবছেন যে আগের থেকে এই ব্যক্তিগুলি কি করে দাঁড়িয়ে যাচ্ছে, দিনের পর দিন উন্নতি করছে। হয়তো আপনি জানেন না সেই মেম্বারশিপটা তারা কিন্তু নিয়ে নিয়েছে। আবার অনেকের বাড়িতে আছে যারা ছেলেমেয়েরা চাইছে শিখতে। আপনি চাইছেন আপনার ছেলেকে উকিল বানাবেন, আপনি চাইছেন আপনার ছেলেকে ডক্টর বানাবেন, আপনি চাইছেন আপনার ছেলেকে বা মেয়েকে আপনি ইঞ্জিনিয়ার তৈরি করবেন, বা কেউ অ্যাক্টিং করবে, কেউ নাচ করবে, কেউ গান করবে, কেউ মডেল হবে। কিন্তু কখনো ভেবে দেখেছেন যে জ্যোতিষটাও একটা সাবজেক্ট, তন্ত্র, এটাও শেখা যায়, এটাতেও কেরিয়ার তৈরি করা যায়, এটাতেও মানুষের পাশে থাকা যায়, মানুষকে ভালোবাসা যায়, মানুষকে হেল্প করা যায়। যায়, অনেকে শিখছে, অনেকেই শিখছে। ফোন খুললে, নেট ঘাটলে, গুগল দেখলে দেখতে পাবেন অনেকেই শিখছে। তাই আপনি কেন পিছিয়ে থাকবেন? আপনার সন্তানটি হয়তো ভালোবাসে, আপনাকে বলতে সাহস পায় না, বা আপনি রাগ করবেন তাই। এখনই, আর দেরি নয়। আপনি শিখতে পারেননি, আপনি জ্যোতিষী ছিলেন বা আপনি জ্যোতিষী করতেন কিন্তু ভালো কোনো গাইড পাননি, টিচার পাননি। এখানে জয়দেব শাস্ত্রী জেডি অ্যাস্ট্রো একাডেমি, জেডি অ্যাস্ট্রো কনসালটেন্সি অ্যান্ড একাডেমিতে শেখাচ্ছে, শিখিয়ে তৈরি করছে, এমনভাবে তৈরি করছে, এবং যা আজও কোথাও হয়নি সেটা অ্যাস্ট্রো ম্যানেজমেন্টটাও শেখানো হচ্ছে। কিভাবে আপনি নিজেকে তৈরি করবেন। আপনি নিজে একজন অ্যাস্ট্রোলজার কিন্তু নিজেকে তৈরি করতে পারেন, কিভাবে করবেন সব কিছু গাইড করা হয়। জ্যোতিষ, তন্ত্র, সংখ্যাতত্ত্ব, গ্রাফোলজি, বাস্তু, রেইকি, যোগ, সব কিছু শেখানো হয় এখানে। অ্যাস্ট্রো ম্যানেজমেন্ট, প্রাণায়াম, মুদ্রা, সব কিছু, অল এভরিথিং শিখিয়ে তৈরি করে আপনাকে একটা জায়গায় পৌঁছে দেওয়া হবে। তাই আর দেরি নয়। যারা বিশদে জানতে চাইছো, নম্বরে কন্ট্যাক্ট করো, আরো জানতে পারবে। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো। জয় শ্রী ঠাকুর।